সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী যে যেখানে বসে আমাদের অনলাইন ক্লাসটি দেখছেন, সকলকে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ই-লার্নিং ক্লাসে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ হাসান সোহেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই অবগত বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ 4 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এমত অবস্থায় শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে সম্পৃক্ত রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত সংসদ টিভির মাধ্যমে অনলাইনে শ্রেণী পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতির অনুমতিক্রমে অত্র বিদ্যালয় ও কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং সহকারী প্রধান শিক্ষিকার সহযোগিতায় আমাদের এই ই-লার্নিং কার্যক্রম। ইতিমধ্যেই তোমরা অবশ্যই আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের ক্লাসগুলা অনলাইনে দেখেছ এবং আমি বিশ্বাস করি এই অনলাইনের ক্লাসের মাধ্যমে তোমরা শ্রেণীকক্ষে পাঠদানের কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বইয়ের 6ষ্ঠ অধ্যায় এর মূলধন, ব্যয়, কস্ট অফ ক্যাপিটাল নিয়ে। তোমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি এই অধ্যায়টি 3টি অংশে বিভক্ত করে আলোচনা করব। প্রথম অংশের মধ্যে থাকবে তাত্ত্বিক বিষয়গুলো এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো। দ্বিতীয় অংশে থাকবে এই অধ্যায়ের গাণিতিক সূত্রাবলী এবং গাণিতিক বিষয়গুলো, এবং সর্বশেষ আমি তোমাদের সাথে এই অধ্যায়ের সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই 3টি অংশে বিভক্ত করে আলোচনার পর এই অধ্যায় সম্পর্কে তোমরা একটা মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা পাবে। প্রথমে তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি। তাত্ত্বিক বিষয়গুলোর মধ্যে শুরুতে আমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি মূলধন। আমরা সকলে জানি মূলধন সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমাদের সকলের জানতে হবে মূলধন জিনিসটা কি, মূলধন ব্যয় কেন করা হয় এবং মূলধন ব্যয় কেন তাৎপর্য, মূলধন ব্যয়ের গুরুত্ব তাৎপর্য ব্যবসা প্রতিষ্ঠানে বেশি কেন। সাধারণত মূলধন বলতে মালিক কর্তৃক ইকুইটি অর্থাৎ প্রদত্ত অর্থকে আমরা মূলধন হিসাবে বিবেচনা করি। দেশের তোমরা অবশ্যই জানো ব্যবসা উদ্যোগ বইয়ের মালিকানা ভিত্তিতে ব্যবসা সংগঠনের একটা চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারে এক মালিকানা সংগঠন, অংশীদারি ব্যবসা সংগঠন, যৌথ মূলধনী ব্যবসা সংগঠন, সমবায় সংগঠন এবং রাষ্ট্রীয় ব্যবসায় রয়েছে। সেখানে বিশদভাবে আলোচনা করেছে ব্যবসা সম্পর্কে। মূলধন এক মালিকানা ব্যবসায়ী মূলধন মালিক নিজেই একাই সরবরাহ করে এবং লাভ লোকসানের ভাগ নিজেই গ্রহণ করে এবং লাভের অংশ মালিক ভোগ করবে এবং লোকসানের অংশ মালিক কি করবে, বহন করবে। এবার অংশীদারি ব্যবসা আমরা জানি 2 বা ততোধিক মানুষ একত্রিত হয়ে চুক্তির ভিত্তিতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসা গড়ে তোলে তাকে কি বলা হয়, অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি হচ্ছে চুক্তি অনুযায়ী অংশীদারগণ মূলধন সরবরাহ করবে। এবার হচ্ছে যৌথ মূলধনী। বাংলাদেশে সবচাইতে যৌথ মূলধনী কোম্পানিকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মূল সত্য হলো ওরা 1994 সালের যৌথ মূলধনী আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হবে। আমি আবারও বলছি, 1994 সালের যৌথ মূলধনী আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হবে। সেই ক্ষেত্রে ওরা যেহেতু আইন দ্বারা গঠিত, যৌথ মূলধনী কোম্পানি শেয়ার হোল্ডারগণ প্রত্যেকে শেয়ার অনুপাতে মূলধন কি করবে, প্রদান করবে। অর্থাৎ তাদেরকে ব্যবসায়ী মূলধন প্রয়োগ করতে হলে শেয়ারের মাধ্যমে মূলধনটা সংগ্রহ করতে হবে বাজার থেকে। এবার সমবায় সংগঠন। সম অধিকারের ভিত্তিতে সম আয়ের মানুষ মিলে যে সংগঠন গঠিত ও পরিচালিত করে তাকে সমবায় সংগঠনের মালিকরাও তাদের সমানভাবে অথবা অনুপাতিক হারে মূলধন সরবরাহ করে। অর্থাৎ মূলধনের ভিন্নতাটা বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন রকম হয়ে থাকে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর অপশনে আমি বোর্ডে লিখলাম মূলধন ব্যয়। অর্থাৎ মূলধন ব্যয় কি? মূলধন ব্যয় বলতে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়টাকে বোঝায়। আমি আবারও বলছি, মূলধন ব্যয় বলতে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়টাকে মূলধন ব্যয় বোঝায়। সাধারণত তহবিলের যোগানদাতাদের প্রত্যাশিত আয় প্রতিষ্ঠানের মূলধন ব্যয় হিসাবে বিবেচনা করা হয়। 3 নম্বর অপশনে আমি তোমাদের সাথে এখানে লিখছি মূলধন ব্যয়ের তাৎপর্য। মূলধন ব্যয়ের
তাৎপর্য কী? মূলধন ব্যয়ের প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে মূলধন ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ অর্থ সংক্রান্ত যত সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্ত গ্রহণে মূলধন ব্যয়টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানের প্রয়োজনে আর্থিক উৎস বেছে নেওয়া থেকে শুরু করে এবং বিনিয়োগ পর্যন্ত মূলধন খরচ অর্থাৎ মূলধন ব্যয় তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। সাধারণত দুইটি ক্ষেত্রে মূলধন ব্যয়টা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। প্রথমত হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে মূলধন ব্যয়টা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। মনে করো তোমরা তিনজন সহপাঠী মিলে একটা বিজনেস শুরু করতে যাচ্ছ। সেই ক্ষেত্রে ওই বিজনেসটা তোমরা ব্যাংক থেকে যে কোনো একটা ব্যাংক থেকে ঋণ নিয়ে শুরু করবে। এখন হাটহাজারী জনতা ব্যাংকের কাছ থেকে তোমরা 16% হার সুদে একটা ঋণ নিয়ে 10 লক্ষ টাকা নিয়ে একটা ব্যবসা স্থাপন করলে। ব্যবসা স্থাপন করার পর দেখতে পাচ্ছ যে তোমাদের রিটার্নটা অর্থাৎ আয়টা 10%-এর বেশি হচ্ছে না। আমরা যখন দেখতে পাচ্ছি জনতা ব্যাংক থেকে ঋণ নিলাম কত, এমত অবস্থায় জনতা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলাম 10 লক্ষ টাকা, যা সুদের হার হচ্ছে 16%, অর্থাৎ 16% হার সুদে যখন ঋণ নিল। আর ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার পর নিয়মিত আয় হচ্ছে 10%। সেই ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানের 6% তোমার ঋণ সবসময় কি হচ্ছে, ঋণের হার 6% লোকসান গুনতে হচ্ছে। এই ক্ষেত্রে কারবারটা কি হচ্ছে, ব্যর্থ হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে প্রথমে আমাকে বিবেচনা করতে হবে তহবিলের কত % খরচ হবে। সে খরচটা জেনে তার চেয়ে কত বেশি আয় করা সম্ভব তা সিদ্ধান্ত নেওয়া প্রত্যেকের আবশ্যক। এমত অবস্থায় বলা যায় সঠিক তহবিলের খরচ নির্ণয় সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয়ত মূলধন কাঠামো সংক্রান্ত। মূলধন কাঠামো প্রতিটি প্রতিষ্ঠানের একটি কাম্য অর্থনীতি থাকে। কাম্য নীতি বলতে সাধারণত আমরা বুঝি প্রতিষ্ঠানের মূলধনের কত অংশ ঋণ বা ধার করে সংগ্রহ করা হয় তা। অর্থাৎ কাম্য নীতি বলতে প্রতিষ্ঠানের কত অংশ ঋণ বা ধার করে নেওয়া হয় তাকে কাম্য নীতি বলে। আর মূলধন কাকে বলে, যদি এরকম কোনো অপশন লেখা হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদেরকে লিখতে হবে কি, মূলধন বলতে মালিক কর্তৃক প্রদত্ত অর্থ প্লাস ঋণ, অর্থাৎ মালিক কর্তৃক প্রদত্ত অংশ এবং ঋণের যোগফলকে কি বলা হয়, মূলধন বলা হয়। সেক্ষেত্রে একটি প্রতিষ্ঠান তার মূলধনের 50% মালিক কর্তৃক প্রদত্ত অংশ হতে পারে, আর 50% কি হতে পারে, ঋণ হতে পারে। যদি মালিক 60% প্রদান করে 40% ঋণ হতে পারে। মালিক যদি 40% প্রদান করে 60% কি হতে পারে, ঋণ হতে পারে। যে কোনো প্রতিষ্ঠানকে সফলতা অর্জন করতে হলে মূলধন কাঠামোর খরচটা অবশ্যই কি করতে হবে, নির্ণয় করতে হবে। যে বিকল্প অনুপাতে মূলধন খরচটা সর্বনিম্ন হয়, অর্থাৎ যে বিকল্প অনুপাতে যদি মূলধন খরচটা সর্বনিম্ন হয় সেই ক্ষেত্রে মূলধন কাঠামো গ্রহণ করার সিদ্ধান্তটা নিতে হবে। অতএব কারবারের সঠিক মূলধন কাঠামো নির্বাচন করা মূলধন ব্যয়ের তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। কোন কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো মোটামুটি পড়লে তোমরা এই চ্যাপ্টারটা রিকভার দিতে পারবা, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। মূলধন ব্যয় কি? আমি পূর্বে আলোচনা করেছি মূলধন ব্যয় সম্পর্কে। মূলধন ব্যয় বলতে সাধারণত বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিলের ব্যয়টাকে বোঝায়, অর্থাৎ তহবিলের যোগানদাতাগণ এর প্রত্যাশিত আয়কে মূলধন ব্যয় হিসেবে বিবেচনা করা হয়। 2. সঠিক বিনিয়োগের সিদ্ধান্তের পূর্বশর্ত কোনটি? সঠিক বিনিয়োগ সিদ্ধান্তের পূর্বশর্ত হলো সঠিক তহবিল খরচ নির্ণয়। তহবিলের খরচ কাকে বলে? বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিল মালিকদের প্রত্যাশিত আয় মেটাতে প্রতিষ্ঠানকে তার বিনিয়োগের উপর ন্যূনতম হারে যে আয় প্রয়োজন সেই হারকে তহবিলের খরচ বলে। লভ্যাংশ কি? প্রতিষ্ঠানে অর্জিত মুনাফার যে অংশ শেয়ার মালিকদের প্রদান করা হয় তাকে কি বলা হয়, লভ্যাংশ বলে। কর সমন্বিত ঋণ মূলধন ব্যয়ের সূত্রটি লিখো। আমি সেই সূত্রটা তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখছি কর সমন্বিত ঋণ মূলধন সমান কর পূর্ব মূলধন ব্যয় গুণ 1 - কর হার। ঋণ মূলধনের প্রধান উৎস কোনটি? এখন আমরা 6 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে ঋণ মূলধনের প্রধান উৎস কোনটি? ঋণ মূলধনের প্রধান উৎস হলো ব্যাংক থেকে ঋণ নেওয়া। আমাদের দেশে বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট হারে ওরা কি করে থাকে, মুনাফা পেয়ে থাকে। সুতরাং ঋণ মূলধনের প্রধান উৎস হলো দেশের সকল ব্যাংক অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক, শিল্পায়িত ব্যাংক থেকে ঋণ নেওয়া। শেয়ার কি? আমি পূর্বে বলেছি কোম্পানির
বাংলাদেশে দুটি শেয়ার বাজার বিদ্যমান, একটা হচ্ছে চট্টগ্রাম শেয়ার বাজার, একটা হচ্ছে ঢাকা শেয়ার বাজার। ঢাকা শেয়ার বাজার এবং চট্টগ্রাম শেয়ার বাজারের মাধ্যমে কোম্পানি তাদের শেয়ার কেনা বেচা করে থাকে। সেক্ষেত্রে শেয়ার কি? কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। 8, কোন শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়? অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। সংরক্ষিত আয় কি? প্রতিষ্ঠানের মুনাফার পুরো অংশ শেয়ার মালিকদের লভ্যাংশ হিসাবে বন্টন না করে যে অংশ প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয় তাই হলো সংরক্ষিত আয়। মূলধন কি? আমি শুরুতে তোমাদের সাথে আলোচনা করছিলাম মূলধন কি। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্তৃক প্রদত্ত তথ্যকে মূলধন বলে। সর্বশেষ আলোচনা হচ্ছে কাম্য ঋণ নীতি কি। যে মূলধন কাঠামোতে মূলধন ব্যয় সর্বনিম্ন হয় তাকে কাম্য ঋণ বলে। এই 12টি জ্ঞানমূলক প্রশ্ন পড়লে হয়তো তোমরা এই চ্যাপ্টার থেকে আর জ্ঞানমূলক প্রশ্ন তেমন পড়তে হবে না। আমি চ্যাপ্টারটা পর্যালোচনা করে দেখলাম, এই 12টা মোটামুটি জ্ঞানমূলক প্রশ্ন পড়লে সব প্রশ্নের আনসার পেয়ে যাবে। এবার তোমাদের সাথে আমি অনুধাবন প্রশ্নগুলা প্রশ্নগুলো বলে দিচ্ছি, যেগুলা প্রশ্নগুলা তোমরা বই থেকে খুঁজে নিয়ে একটা অ্যাসাইনমেন্ট আকারে রেডি করবা, এবং যদি ক্লাস শুরু হয়, আমার যখন ক্লাস থাকবে তখন প্রত্যেকজনের হাতে হাতে যেন এই অ্যাসাইনমেন্টটা অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের অ্যাসাইনমেন্টটা বাড়ির কাজ হিসেবে থাকবে। প্রথম 1 নম্বর প্রশ্নটা হলো মূলধন ব্যয় কেন নিরূপণ করা হয়? 2, সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় কি? ব্যাখ্যা করো। প্রত্যাশিত আয় বলতে কি বুঝো? 4 নম্বর প্রশ্নটা হলো শেয়ার হোল্ডারদের বন্টনকৃত মুনাফার অংশ কি? ব্যাখ্যা করো। 5 নম্বর হচ্ছে কাম্য ঋণ নীতি কি? ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্নটা হলো কি সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই কেন? ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন বোনাস শেয়ার বলতে কি বুঝো? 8 নম্বর প্রশ্ন হলো অগ্রাধিকার শেয়ারের ব্যয় নিরূপণ পদ্ধতি ব্যাখ্যা করো। এই 8টা অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের কাছে বাড়ির কাজ হিসাবে থাকবে। এরপর আমার ক্লাস যদি তোমাদের সাথে ক্লাস থাকে সেই ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট আকারে এগুলা নোট করে আনবা। সর্বোচ্চ একটা প্রশ্নের আনসার হাফ পেজ করে লিখে আনবা। দ্বিতীয় অংশের মধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করছি গাণিতিক বিষয়গুলি ও সূত্রাবলী নিয়ে। সেক্ষেত্রে প্রথম মূলধন ব্যয় নির্ণয়। মূলধন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠান তাদের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদী তহবিল থেকে মূলধন সরবরাহ করে থাকে, অর্থাৎ দীর্ঘমেয়াদী তহবিলের উৎস থেকে সাধারণত মূলধনটা সরবরাহ করে থাকে। সাধারণত একটি পাবলিক লিমিটেড কোম্পানি দীর্ঘমেয়াদী প্রকল্প বিনিয়োগ ও বাস্তবায়নের জন্য 4টি পদ্ধতিতে মূলধন সরবরাহ করে। এই 4টি উৎসগুলো কি কি? 1, ঋণ মূলধন ব্যয়। 2, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। 3, সাধারণ শেয়ার মূলধন ব্যয়। এবং 4 হচ্ছে সংরক্ষিত আয়। অর্থাৎ এই 4টি পদ্ধতিতে অর্থাৎ এই 4টি উৎস থেকে সাধারণত তারা মূলধন সরবরাহ করে থাকে। আজকে এই পর্যন্তই। যদি ইনশাল্লাহ নেক্সট টাইমে তোমাদের সাথে আবারও কোনো ক্লাস, আমার ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাস যদি অনলাইনে করার সুযোগ থাকে, অধ্যায়ের বাকি অংশ আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ তোমাদের কাছে আমার একটা উপদেশ, ঘরে থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারকে সুস্থ রাখো এবং করোনামুক্ত দেশ গড়ব, এই প্রত্যাশায় তোমাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।